আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ কিডনি। আজকের সেশনে কিডনির ডেভেলপমেন্টাল প্রসেস এবং কনজেনিটাল অ্যানোমালিস অফ কিডনি সম্পর্কে বলা হবে। এই ছবিটা খেয়াল করে সবাই, এখানে জার্ম লেয়ার গুলা দেখানো হচ্ছে। তার মধ্যে তোমরা একটু মেজোডার্মটা খেয়াল করো। মেজোডার্ম ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। এটা হচ্ছে প্যারাক্সিয়াল মেজোডার্ম, দেন ইন্টারমিডিয়েট মেজোডার্ম, তারপর হচ্ছে গিয়ে লেটার প্লেট মেজোডার্ম। এই ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে কিডনি ডেভেলপ করে। কিডনি ডেভেলপমেন্ট প্রসেসে কিডনি 3টা সাকসেসিভ স্টেজ ফলো করে। 3টা স্টেজের নাম হচ্ছে প্রোনেফ্রোজ, মেজোনেফ্রোজ, দেন মেটানেফ্রোজ। মেটানেফ্রোজটাকে বলা হয় পার্মানেন্ট কিডনি। এই যে ইন্টারমিডিয়েট মেজোডার্ম, সেটা ডরসাল বডি ওয়ালে সার্ভাইকাল রিজন থেকে শুরু করে স্যাক্রাল রিজন পর্যন্ত একটা রিজ তৈরি করে। সেই রিজটার নাম হচ্ছে ইউরোজেনিটাল রিজ। এই রিজের মেডিয়াল পার্ট থেকে জেনিটাল সিস্টেম তৈরি হয়, আর লেটাল পার্ট থেকে তৈরি হয় হচ্ছে গিয়ে কিডনি। এই লেটাল পার্টটুকুর নাম হচ্ছে গিয়ে নেফ্রোজেনিক কর্ড। তাহলে প্রথম স্টেজটা হচ্ছে প্রোনেফ্রোজ। এই প্রোনেফ্রোজ সেটা অ্যাপিয়ার করে ইন দ্য সার্ভাইকাল রিজনে। It is represented by 7 to 10 solid cell groups. এটা আলটিমেটলি ইন কেস অফ হিউম্যান বিং এটা সম্পূর্ণভাবে এই সিস্টেমটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এটা পারসিস্ট করে হচ্ছে শুধুমাত্র কিছু ফিশেসদের মধ্যে। নেক্সট স্টেজ হচ্ছে মেজোনেফ্রোজ। এটা অ্যাপিয়ার করবে ইন দ্য থোরাকো-লাম্বার রিজন। এই মেজোনেফ্রোজ এই সিস্টেমে কিছু টিউবুল ডেভেলপ করে, এবং এই টিউবুল, এই মেজোনেফ্রিক টিউবুল গুলা ড্রেন করে হচ্ছে গিয়ে মেজোনেফ্রিক ডাক্টে। This mesonephric duct is also derived from the intermediate mesoderm. এবং এই মেজোনেফ্রিক ডাক্ট তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, সে এন্টার করে হচ্ছে গিয়ে ক্লোয়েকা। What is this cloaca? The last dilated portion of hindgut is known as cloaca. The distal dilated portion of hindgut is known as cloaca. In mesonephroso, early embryonic period, it may function for some period, কিন্তু পরবর্তীতে এটা আর হিউম্যানদের ক্ষেত্রে এটা কাজ করে না। এটা কিছু কিছু ফিশ এবং কিছু কিছু অ্যাম্ফিবিয়ানদের মধ্যে এটা কাজ করে, পারসিস্ট করে এবং কাজ করে। এই মেজোনেফ্রিক টিউবুল গুলা in case of female, most of them will disappear, কিন্তু কিছু মেজোনেফ্রিক টিউবুল in case of male তারা রয়ে যায়, এবং যারা রয়ে যায় তারা তৈরি করে হচ্ছে গিয়ে ইফারেন্ট ডাকটিউল। This is the efferent ductule. এই ইফারেন্ট ডাকটিউল স্পার্মাটোজোয়া যখন সেমিনিফেরাস টিউবুলে তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরে স্পার্মাটোজোয়া এই ইফারেন্ট ডাকটিউলের মাধ্যমে তারা এপিডিডাইমিসে চলে আসে। তোমরা জানো এপিডিডাইমিস, ইট ইজ দ্য স্টোর হাউস অফ স্পার্মাটোজোয়া। ফিমেলদের ক্ষেত্রে এই মেজোনেফ্রিক টিউবুল গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কিন্তু এদের একটু রেমনেন্ট রয়ে যায়। রেমনেন্ট গুলা হচ্ছে গিয়ে এপোফোরন আর পারওফোরন। These are the contents of broad ligament. এখন চলে আসি লাস্ট স্টেজে, দ্যাট মিনস মেটানেফ্রোজ। It forms in the lumbosacral region and it is known as the permanent kidney. এখন এই মেটানেফ্রোজ, দ্যাট মিনস পার্মানেন্ট কিডনির ডেভেলপমেন্ট প্রসেসটা জানার আগে আমাদেরকে একটু কিডনির স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। এই ছবিতে একটা ইউরিনিফেরাস টিউবুলকে দেখানো হচ্ছে। ইউরিনিফেরাস টিউবুলের এই পোর্শনটুকু হচ্ছে গিয়ে নেফ্রন। নেফ্রনের সাথে যখন কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্ট যখন অ্যাড হয়ে যাবে, তখনই সম্পূর্ণ স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ইউনিফেরাস টিউবুল। তোমরা সবাই জানো ইউনিফেরাস টিউবুল, ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি। এখন ইউনিফেরাস টিউবুলের এই পোর্শনটুকু, দ্যাট মিনস নেফ্রন,
নেফ্রন ইজ দ্য এক্সক্রিটরি পার্ট অফ দ্য কিডনি, এবং এই কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, ইট ইজ দ্য কালেক্টিং পার্ট অফ দ্য কিডনি। এখন এই যে কিডনির দুটা পার্ট, এক্সক্রিটরি পার্ট এবং কালেক্টিং পার্ট, এদের ডেভেলপমেন্টাল সোর্স হচ্ছে ডিফারেন্ট। এক্সক্রিটরি পার্ট ডেভেলপ করবে ফ্রম দ্য মেটানেফ্রোস, আর কালেক্টিং পার্ট ডেভেলপ করবে ফ্রম ইউরেটারিক পার্ট। এই ইউরেটারিক পার্ট ব্যাপারটা কি, জিনিসটা কি? এটা হচ্ছে এই যে মেজোনেফ্রিক ডাক্ট থেকে একটা এক্সটেনশন বের হয়, ইট ইজ নোন অ্যাজ ইউরেটারিক পার্ট। মেজোনেফ্রিক ডাক্ট যখন ক্লোয়েকাতে ঢুকে যাচ্ছে, ঢোকার একটু আগে এই জায়গা থেকে একটা এক্সটেনশন বের হয়, তার নাম হচ্ছে কি ইউরেটারিক বার্ড। এই ইউরেটারিক বার্ড থেকে কিডনির কালেক্টিং পার্টটা ডেভেলপ করবে। এই এক্সক্রিটরি পার্ট এবং কালেক্টিং পার্ট, এই দুটা পার্টের মধ্যে কালেক্টিং পার্টটা আগে তৈরি হয়, কাজে আমরা কালেক্টিং পার্টের ডেভেলপমেন্টটাই আগে জানব। এই যে ইউরেটারিক বার্ডের চারিপাশে যেই মেটানেফ্রোস থাকে, এই মেটানেফ্রোসের সেলগুলা মিলে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার তৈরি করে। নেম অফ দিস ক্যাপ লাইক স্ট্রাকচার ইজ মেটানেফ্রিক ব্লাস্টেমা। ইউরেটারিক বার্ড মেটানেফ্রিক ব্লাস্টেমার ভেতরে ঢুকে যায় এবং তার মধ্যে ব্রাঞ্চিং হতে থাকে। প্রথমে এই ইউরেটারিক বার্ডটা একটু ডাইলেট হয়, ডাইলেটেশন হয়ে তৈরি করে হোয়াট ইজ নোন অ্যাজ রেনাল পেলভিস। রেনাল পেলভিস থেকে আবার ব্রাঞ্চিং হয়, ব্রাঞ্চিং হয়ে প্রথমে তৈরি হবে মেজর ক্যালিক্স, সেই মেজর ক্যালিক্সের মধ্যে আবার ব্রাঞ্চিং হবে, ব্রাঞ্চিং হয়ে আলটিমেটলি কিছু মাইনর ক্যালিক্স তৈরি হবে, কালেক্টিং ডাক্ট তৈরি হবে এবং কালেক্টিং টিউবুল তৈরি হবে। এই কালেক্টিং ডাক্ট এবং কালেক্টিং টিউবুল এরাই হচ্ছে কালেক্টিং পার্ট অফ দ্য কিডনি। তাহলে ইউরেটারিক বার্ড থেকে সম্পূর্ণভাবে কালেক্টিং সিস্টেমটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কি কি তাহলে তৈরি হচ্ছে ফ্রম দ্য ইউরেটারিক বার্ড? কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, রেনাল পেলভিস এবং ইউরেটার। তাহলে কিডনির মধ্যে এই কালেক্টিং টিউবুল আর কালেক্টিং ডাক্ট, এই দুটা স্ট্রাকচার তৈরি হচ্ছে ফ্রম দ্য ইউরেটারিক বার্ড। আর বাকি যে পোর্শনটুকু রয়ে গেল, এই পোর্শনটুকু দ্যাট মিনস এ নেফ্রন উইল বি ডেভেলপড ফ্রম দ্য মেটানেফ্রোস। মেটানেফ্রোস তো আমরা দেখেছি একটা ক্যাপ লাইক স্ট্রাকচার তৈরি করেছে, যে স্ট্রাকচারটার নাম হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টেমা। তাহলে মেটানেফ্রিক ব্লাস্টেমা থেকে কি কি পাওয়া যাচ্ছে? এখান থেকে তৈরি হবে বাউম্যানস ক্যাপসুল, প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল, লুপ অফ হেনলি এবং ডিস্টাল কনভোলেটেড টিউবুল। এখানে দেখা যাচ্ছে যে ডিস্টাল কনভোলেটেড টিউবুলের সাথে কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্টের কিন্তু ইউনিয়ন হয়ে গিয়েছে। এখন এক্সক্রিটরি সিস্টেমের ডেভেলপমেন্টাল প্রসেসটা সম্পর্কে একটু আমরা কথা বলবো। এই কালেক্টিং টিউবুলের ইনফ্লুয়েন্সে মেটানেফ্রিক ব্লাস্টেমার মধ্যে যে সেল থাকে, কিছু সেল একসাথে মিলে সেল ক্লাস্টার তৈরি হবে। এই সেল ক্লাস্টারের ভেতরে এখানে একটা স্পেস দেখা যাচ্ছে। আলটিমেটলি এই সেল ক্লাস্টার থেকে তৈরি হবে একটা ভেসিকেল লাইক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে রেনাল ভেসিকেল। তাহলে কথাটা কি দাঁড়ালো? আন্ডার দ্য ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্স অফ দ্য কালেক্টিং টিউবুল, cells of the metanephric tissue cap form small vesicle. They are known as renal vesicle. A rounded renal vesicle-টা ডেভেলপমেন্টাল প্রসেস যখন প্রোগ্রেস হতে থাকে, আলটিমেটলি তার থেকে একটা এস শেপেড টিউবুল লাইক স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এই এস শেপেড টিউবুলের একটা এন্ডে এই যে ফিউচার বাউম্যানস ক্যাপসুল তৈরি হচ্ছে। বাউম্যানস ক্যাপসুল যখন তৈরি হয়ে যাবে, তখন সারাউন্ডিং যে মেজেনকাইম, সেখানে কিছু এনজিওপ্লাস্টিক সেল তৈরি হবে, তাদের থেকে এখানে একটা ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি হবে।
So capillaries grow into the pocket at one end of the S tubule. That means Bowman's capsule এর মধ্যে এই ক্যাপিলারিটা গ্রো করে এই ক্যাপিলারি নিজেকে ডিফারেন্সিয়েটেড করে আলটিমেটলি তৈরি হয়ে যাবে হোয়াট ইজ নোন অ্যাজ গ্লোমেরুলাই। গ্লোমেরুলাই আর বাউমেন্স ক্যাপসুলকে একসাথে বলা হয় রেনাল কর্পাসাস। যখন গ্লোমেরুলাই তৈরি হয়ে গেল, বাউমেন্স ক্যাপসুল তৈরি হয়ে গেল, তখন এস শেপের টিউবুলের বাকি পোর্শনটুকু থেকে প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল, লুপ অফ হেনলি আর ডিস্টাল কনভোলেটেড টিউবুল তৈরি হয়ে যাবে। দ্যাট মিনস সম্পূর্ণ এক্সক্রিটরি পার্ট অফ দ্য কিডনি তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এর আগে তৈরি হয়ে গিয়েছিল কালেক্টিং পার্টের সাথে ছবিতে এখানে দেখানো হচ্ছে ডিস্টাল কনভোলেটেড টিউবুলের ইউনিয়ন হয়ে গিয়েছে। দ্যাট মিনস সম্পূর্ণ ইউনিফারাস টিউবুল তৈরি হয়ে গেল। তাহলে আমরা যদি ব্যাপারটাকে প্রসেসটাকে একটু সামারাইজ করি, কিডনির দুটা পার্ট আছে, একটা এক্সক্রিটরি পার্ট আর একটা হচ্ছে কালেক্টিং পার্ট। এক্সক্রিটরি পার্ট ডেভেলপ করছে মেটানেফ্রোস থেকে, আর কালেক্টিং পার্ট ডেভেলপ করবে ইউরেটারিক বার্ড থেকে। ইউরেটারিক বার্ড থেকে রেনাল পেলভিস আসবে, রেনাল পেলভিস ব্রাঞ্চিং হয়ে মেজর ক্যালিক্স, দেন মাইনর ক্যালিক্স, দেন কালেক্টিং ডাক্ট, কালেক্টিং টিউবুল তৈরি হয়ে যাবে। এই কালেক্টিং টিউবুলের ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্সে মেটানেফ্রোস থেকে তৈরি হবে হচ্ছে গিয়ে রেনাল ভেসিকেল। রাউন্ডেড রেনাল ভেসিকেল থেকে পরবর্তীতে একটা এস শেপের টিউবুল লাইক স্ট্রাকচার তৈরি হবে। এই এস শেপের টিউবুলের একটা এন্ড থেকে তৈরি হবে বাউমেন্স ক্যাপসুল। বাউমেন্স ক্যাপসুল যখন তৈরি হবে তখন সেখানে ক্যাপিলারি নেটওয়ার্ক গ্রো করবে এবং সেটা নিজেকে ডিফারেন্সিয়েটেড করে ফাইনালি সে গ্লোমেরুলাস নামে স্ট্রাকচার তৈরি করবে। আর এস শেপের টিউবুলের বাকি পোর্শনটুকু থেকে তৈরি হয়ে যাবে প্রক্সিমাল কনভোলেটেড টিউবুল, লুপ অফ হেনলি এবং ডিস্টাল কনভোলেটেড টিউবুল। ফাইনালি কালেক্টিং টিউবুলের সাথে ডিস্টাল কনভোলেটেড টিউবুলের মধ্যে একটা কমিউনিকেশন ডেভেলপ করে যাবে। So this is all about the developmental process of kidney. Embryonic period এ কিডনি প্রথমে এই পজিশনটাতে থাকে, দিস ইজ দ্য স্যাক্রাল রিজন। আস্তে আস্তে এটা উপর দিকে উঠে এসে তার ফাইনাল পজিশন লাম্বার রিজনে চলে আসে। এখন এই যে স্যাক্রাল রিজন থেকে কিডনিটা তার ফাইনাল অবস্থানে চলে আসে, এই প্রসেসটাকে বলা হয় অ্যাসেন্ট অফ কিডনি। এখন কেন, why kidney ascent? What are the factors that are responsible for the ascent of kidney? এটা যখন গ্রো করতে থাকে একসময় ফিটাল কার্ভেচারটা কমে যায় এবং পেলভিক ক্যাভিটির স্পেস যতটুকু থাকে অতটুকু স্পেস দুটা কিডনির জন্য স্পেসটা অনেক কম হয়ে যায়। আর লাস্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ ইন সার্চ অফ বেটার নিউট্রিশন। এই কথাটার মানে হচ্ছে কিডনি যত উপরে উঠবে, কিডনি যখন তার ফাইনাল পজিশনে চলে আসে তখন সে অ্যাবডোমিনাল অ্যাওর্টার খুব কাছাকাছি চলে আসে। যে অর্গানটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার যত কাছাকাছি আসবে সে কিন্তু বেশি ব্লাড ফ্লো পাবে, বেশি ব্লাড সাপ্লাই পাওয়া মানেই হচ্ছে বেটার নিউট্রিশন পাওয়া। এই সমস্ত কারণের জন্য কিডনি অ্যাসেন্ট করে, স্যাক্রাল পজিশন থেকে সে লাম্বার রিজনে চলে আসে। কিছু কনজেনিটাল অ্যানোমালিসের সম্পর্কে এখন বলবো। এখানে দেখা যাচ্ছে এই পাশের কিডনিটা সে নর্মাল পজিশনে চলে এসেছে, কিন্তু এই পাশের কিডনিটা সে অ্যাসেন্ট করতে পারেনি, সে পেলভিক ক্যাভিটির ভেতরেই রয়ে গেছে। দ্যাটস ওয়াই দিস টাইপ অফ কিডনি ইজ নোন অ্যাজ পেলভিক কিডনি, সে অ্যাসেন্ট করতে পারেনি। এই কনজেনিটাল অ্যানোমালিসে দেখানো হচ্ছে দুই পাশের দুটা কিডনির যে লোয়ার পোলে ফিউজড হয়ে গেছে। এই ধরনের কনজেনিটাল অ্যানোমালিসকে বলা হয় হর্সশু শেপেড কিডনি। এই ছবিটাতে দেখা যাচ্ছে কিডনির মধ্যে অনেকগুলা মাল্টিপল সিস্ট ডেভেলপ করেছে, এই সিস্টের ভেতরে কিন্তু ইউরিন জমা হয়ে আছে। এই কন্ডিশনটাকে বলা হয় পলিসিস্টিক কিডনি। পলিসিস্টিক কিডনি কেন ডেভেলপ করে? এটা হচ্ছে গিয়ে ইউনিফারাস টিউবুলে বিভিন্ন পার্টে যদি অ্যাবনর্মাল ডাইলেটেশন হয়,
সেই কন্ডিশনটাকে বলা হয় পলিসিস্টিক কিডনি। এটা একটা অটোজোমাল রিসেসিভ একটা ডিজিজ, অটোজোমাল ডমিনেন্টও হতে পারে। কিডনি কিন্তু কাজ শুরু করে 12 উইকস অফ ইন্ট্রাইউটারাইন লাইফে, কিন্তু কিডনি তখন ওয়েস্ট প্রোডাক্ট ডিসচার্জে কিডনি তখন কিন্তু কোনো রোল প্লে করে না। এই সময় কি হয়, ইউরিন তৈরি হচ্ছে, ইউরিনটা তৈরি হয়ে ইউরিনটা অ্যামনিওটিক ক্যাভিটিতে চলে আসে এবং অ্যামনিওটিক ক্যাভিটিতে যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে তার সাথে মিক্স আপ হয়ে যায়। তারপরে সেই ফ্লুইডটা এটা ফিটাস আবার সলভ করে এবং পুরো ব্যাপারটা আবার রিসাইকেল হতে থাকে। তাহলে ব্যাপারটা কি, ফিটাল লাইফে যদিও কিডনি কাজ করে, বাট কিডনিজ আর নট রেসপন্সিবল ফর এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট। ওই সময় কে কাজ করে, ওই সময় এই এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্টটা হয় হচ্ছে গিয়ে বাই মিনস অফ প্ল্যাসেন্টা। So this is all about today's session. ধন্যবাদ তোমাদের সবাইকে।